বন্ধুরা ভাবুন তো আপনি সমুদ্রের এমন একটি জায়গায় চলে গিয়েছেন যেখানে সূর্যের আলোয় পৌঁছাতে পারে না, যেখানে শুধু পানির চাপ আর নিঃশ্বাস আটকে দেওয়ার মতো পরিস্থিতি চারিদিকে ঘিরে থাকে। আর ঠিক সেই অন্ধকারের ভেতরেই কিছু একটা নড়ছে, যেটা আপনার কল্পনার বাইরে বিশাল, প্রাচীন আর মৃত্যুর মতো ভয়ঙ্কর। আর এটাই হলো সেই দুনিয়া যেখানে আবার ফিরে আসে এক দানব, যার নাম মেগালডন। বন্ধুরা, দ্য ম্যাক 1 যে সিনেমাটি রয়েছে ওটির গল্প কিন্তু আমরা ইতিমধ্যে শুনে ফেলেছি। এখন আমরা শুনতে চলেছি দ্য ম্যাক 2 এর গল্প। আর দ্য ম্যাক 2 শুধু একটা সাধারণ হাঙ্গরের মুভি নয়, বরং এটি এমন একটা বেঁচে থাকার যুদ্ধ যেখানে মানুষ লড়াই করে সমুদ্রের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীদের সাথে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো দ্য ম্যাক 1 এর মতো এবার শুধু একটি দানবই নয়, এবার রয়েছে একাধিক দানব একসাথে। গল্পের শুরু হয় এক বিশাল গভীর সমুদ্র গবেষণা মিশন নিয়ে, যেখানে আন্তর্জাতিক একটি রিসার্চ টিম পৃথিবীর সবচেয়ে অজানা সমুদ্র অঞ্চল নিয়ে কাজ করছে। তাদের লক্ষ্য হলো সমুদ্রের নিচে থাকা নতুন প্রাণী, অজানা জায়গা এবং প্রাকৃতিক রহস্য আবিষ্কার করা। আর এই কাজের জন্য তারা ব্যবহার করছে অত্যাধুনিক ডিপ সি ড্রিলিং এবং সাবমার্সিবল প্রযুক্তি, যা মানুষকে এমন গভীরে নিয়ে যেতে পারে যেখানে আগে কোনো মানুষ কখনোই পৌঁছায়নি। কিন্তু যতই তারা নিচে নামতে থাকে ততই একটা জিনিস স্পষ্ট হতে শুরু করে যে এই জায়গাটা সাধারণ কোনো গবেষণার এলাকা নয়, বরং এটা যেন প্রকৃতির নিজের বানানো একটা নিষিদ্ধ অঞ্চল। এরপর যখন টিমটি ধীরে ধীরে সমুদ্রের আরো গভীরে প্রবেশ করে, তখন প্রথমে সবকিছু স্বাভাবিক মনে হয়, শুধু যন্ত্রের শব্দ আর সাবমার্সিবলের কিছু কাঁপুনির শব্দ আর পানির চাপের ভারী অনুভূতি ছাড়া আর কিছুই নেই। কিন্তু খুব দ্রুতই পরিবেশ বদলাতে শুরু করে। তাপমাত্রা অস্বাভাবিকভাবে কমে যায়, যোগাযোগ অবস্থা দুর্বল হয়ে পড়ে, সেন্সরগুলো অদ্ভুত সিগন্যাল ধরতে শুরু করে এবং পুরো টিম ভয় পেয়ে যায়। একজন বিজ্ঞানী তখন ভয় মিশ্রিত কণ্ঠে বলে ওঠে যে নিচে কিছু একটা নড়ছে, কিন্তু সেটা কোনো সাধারণ প্রাণীর আকার হতে পারে না। কিন্তু তখনও কেউ বিষয়টাকে পুরোপুরি গুরুত্ব দেয় না। এরপরই ঘটে যায় সেই প্রথম ভয়ঙ্কর মুহূর্ত, যখন সমুদ্রের গভীর অন্ধকার থেকে একটি বিশাল ছায়া ধীরে ধীরে দেখা যেতে শুরু করে। প্রথমে কেউ বুঝতে পারে না এটা আসলে কি, কিন্তু যখন তারা একটি ড্রোন ক্যামেরা নিচে পাঠায়, তখন পর্দায় যে দৃশ্য ভেসে ওঠে তা পুরো টিমকে স্তব্ধ করে দেয়। সেখানে ছিল এক বিশাল প্রাণী, যার শরীর অনেক বেশি ভয়ঙ্কর, যার দাঁত এত বড় যে একটা নৌকাকে এক কামড়েই শেষ করে দিতে পারে। আর সেটাই ছিল মেগালডন, কিন্তু আগের চেয়েও অনেক বেশি বড়, অনেক বেশি ভয়ঙ্কর এবং অনেক বেশি আক্রমণাত্মক। আর কিছুক্ষণ পরেই ড্রোন ক্যামেরাটি বিকৃত হয়ে যায়। আর ঠিক সেই মুহূর্ত থেকেই শুরু হয় আসল বিপর্যয়। পানির নিচে বিশাল কম্পন শুরু হয়, পুরো স্টেশন কেঁপে ওঠে। আর হঠাৎ করে একটি বিশাল মেগালডন সরাসরি ড্রিলিং স্টেশনের কাঠামোতে আঘাত করে। ধাতব দেয়াল ভেঙে যেতে শুরু করে, সমুদ্রের পানির ভেতরে ঢুকে পড়ে, আর মুহূর্তের মধ্যে পুরো জায়গা বিশৃঙ্খলায় পরিণত হয়। মানুষ দৌড়াতে থাকে প্রাণ বাঁচানোর জন্য, কিন্তু তারা বুঝতে পারে এটা শুধু একটা দুর্ঘটনাই নয়, বরং এটা একটা শিকারীর আক্রমণ। স্টেশনের ভিতরে তখন সম্পূর্ণ বিশৃঙ্খলা তৈরি হয়। কোথাও লাইট বন্ধ হয়ে যাচ্ছে, কোথাও পানির চাপে পানি ঢুকে পড়ছে, আবার এদিকে দরজা আটকে যাওয়ার ফলে মানুষ আটকে পড়ছে, আর একে একে সবাই বাঁচার চেষ্টা করছে। আর এদিকে একজন বিজ্ঞানী তার শেষ মুহূর্তে একটি মেসেজ পাঠাতে সক্ষম হয়, যেখানে সে বলে যে তারা কিছু একটাকে জাগিয়ে দিয়েছে এবং এখন সেটা তাদের স্বীকার করছে। তারপরই যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় এবং পুরো স্টেশন অন্ধকারে হারিয়ে যায়। এদিকে আমাদের গল্প আবার পানির ওপর চলে আসে, যেখানে আমাদের মূল হিরো জনাস টেইলর আবার ফিরে আসে। সে একজন অভিজ্ঞ ডিপ সি রিসার্চ এক্সপার্ট, যিনি আগেও মেগালডনের মুখোমুখি হয়েছিল এবং সে জানে যে এই প্রাণী কতটা ভয়ঙ্কর হতে পারে। তার মুখে কোনো আতঙ্ক নেই, কিন্তু চোখে একটা কঠিন বাস্তবতা আছে যে এবার পরিস্থিতি আগের থেকেও অনেক বেশি ভয়ঙ্কর হতে যাচ্ছে। কারণ এটা শুধু একটা রেস্কিউ মিশন নয়, বরং এটা একটা পূর্ণাঙ্গ যুদ্ধ। এরপর জনাসকে একটি জরুরি মিশনে ডাকা হয়, কারণ নিচের স্টেশন থেকে সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছে এবং সবাই আশঙ্কা করছে যে সেখানে ভয়ঙ্কর কিছু ঘটেছে। হয়তো মেগালডন আবার জেগে উঠেছে। তাই একটি রেস্কিউ টিম গঠন করা হয়, যেখানে থাকে ডুবুরি বিশেষজ্ঞ, বিজ্ঞানী
বিজ্ঞানী, সামরিক কিছু সহায়তা কর্মী এবং জনাস নিজেই। তাদের মিশন হলো গভীর সমুদ্রের স্টেশনে গিয়ে বেঁচে থাকা মানুষদের উদ্ধার করা এবং অজানা বিপদকে থামানো। এরপর পুরো টিম সাবমেরিন নিয়ে ধীরে ধীরে সমুদ্রের গভীরে নামতে শুরু করে এবং যতই তারা নিচে যায় ততই অন্ধকার ঘন হতে থাকে। সূর্যের আলো সম্পূর্ণ হারিয়ে যায়, চারিদিকে শুধু যন্ত্রের আলো আর ভয়। কিছুক্ষণ পর একজন সামরিক কর্মী ভয় পেয়ে বলে যে তাদের মনে হচ্ছে কেউ তাদের দেখছে, কিন্তু জনাস কোনো উত্তর দেয় না, কারণ সে জানে এই অনুভূতি ভুল নয়। গভীর সমুদ্রে তারা কখনোই একা থাকে না। আর ঠিক তখনই রাডারে একাধিক বড় বড় কিছু প্রাণীর সিগন্যাল পাওয়া যায়। জনাস মনোযোগ দিয়ে দেখে এবং খুব শান্তভাবে বলে যে এখানে একটিই নয়, বরং একাধিক বিশাল প্রাণী তাদের চারপাশে ঘুরছে। আর এখানেই গল্প আরো ভয়ঙ্কর হয়ে ওঠে, কারণ এবার তারা শুধু একটা মেগালডনের মুখোমুখি নয়, বরং একাধিক প্রাচীন শিকারীর সামনে দাঁড়িয়ে আছে। সাবমেরিন আরো নিচে নামতে থাকে, চারিদিকে ভয়ঙ্কর নীরবতা। হঠাৎ করে রাডার পুরোপুরি লাল হয়ে যায় এবং বিশাল একটি ছায়া সাবমেরিনের ঠিক নিচ দিয়ে দ্রুত চলে যায়। কেউ কিছু বলার আগেই পুরো সাবমেরিন কেঁপে ওঠে আর চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে, কারণ সবাই বুঝে যায় যে এবার তারা এমন এক জিনিসের সামনে দাঁড়িয়ে আছে যেটা মানুষের নিয়ন্ত্রণের বাইরে। সাবমেরিন যতই নিচে নামতে থাকে ততই যেন পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে তারা। চারিদিকে শুধু অন্ধকার আর পানির ভারী চাপ, আর এমন এক নীরবতা যা কানে বাজতে থাকে। আর এই নীরবতার ভেতরেই লুকিয়ে থাকে এমন কিছু যা যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে। টিমের প্রতিটি সদস্য এখন বুঝতে শুরু করে যে তারা কোনো সাধারণ রেস্কিউ মিশনেই নেই, বরং তারা ঢুকে পড়েছে এমন এক জায়গায় যেটা যেন প্রকৃতির বানানো একটা মৃত্যুর ফাঁদ। হঠাৎ করেই সাবমেরিনের চারপাশে অদ্ভুত কম্পন শুরু হয়। সেন্সরগুলো একের পর এক অ্যালার্ম দিতে থাকে, আর রাডারে দেখা যায় বিশাল বিশাল কিছু অবজেক্ট তাদের চারপাশে ঘুরছে, যেন কোনো শিকারী তার শিকারকে ঘিরে ফেলছে। জনাস ধীরে ধীরে মনিটরের দিকে তাকিয়ে খুব ঠান্ডা মাথায় বলে ওঠে যে তারা একা না, বরং তাদের চারপাশে একাধিক বিশাল প্রাণী ঘুরছে। আর ঠিক তখনই প্রথমবারের মতো আমরা পরিষ্কার হয়ে যাই যে এবার মেগালডন শুধু একটাই নয়, বরং একাধিক একসাথে রয়েছে। ঠিক সেই মুহূর্তেই পানির গভীর অন্ধকার থেকে বিশাল এক মেগালডন দ্রুত গতিতে সাবমেরিনের পাশ দিয়ে চলে যায়। এমন ভাবে যায় যে পুরো সাবমেরিন কেঁপে ওঠে, সবাই আতঙ্কে চিৎকার করে ওঠে, কারণ এই প্রাণীর আকার কল্পনার থেকেও অনেক বড়, আর তার গতির সামনে কোনো মানব প্রযুক্তি যেন কিছুই না। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি আরো ভয়ঙ্কর হয়ে ওঠে যখন দ্বিতীয় আরো একটি ছায়া দেখা যায় অন্য দিক থেকে। আর এখন সাবমেরিন একেবারেই মাঝখানে আটকে গিয়েছে। চারিদিকে শুধু বিশাল বিশাল শিকারীরা ঘুরে বেড়াচ্ছে, আর এদিকে পানির চাপ বাড়ছে। যন্ত্রপাতিগুলো ধীরে ধীরে কাজ করা বন্ধ করে দিচ্ছে, আর ভেতরের মানুষগুলো বুঝতে পারছে যে এই অবস্থায় বেঁচে থাকা প্রায় অসম্ভব। একজন ত্রু ভয় পেয়ে বলে ওঠে যে তারা হয়তো ভুল জায়গায় ঢুকে গিয়েছে, কিন্তু জনাস জানে এখন আর ফেরার রাস্তা নেই। আর ঠিক তখনই হঠাৎ করে বিশাল এক আঘাত লাগে সাবমেরিনের নিচে। পুরো সাবমেরিনের নিচের অংশ ঝাঁকুনি দিয়ে ওঠে, আলো বন্ধ হয়ে যায় কয়েক সেকেন্ডের জন্য। আর সেই অন্ধকারের মধ্যেই আরো একটি মেগালডন সরাসরি নিচ থেকে আক্রমণ করে। সাবমেরিনের নিচের অংশে মেগালডনের বিশাল দাঁতের চাপ পড়ে, আর ধীরে ধীরে সাবমেরিন ভাঙতে শুরু করে, যেন এটা মেগালডনের জন্য একটা খেলনারই মতো। টিমের ভেতরে এখন বিশৃঙ্খলা শুরু হয়ে যায়। কেউ সিস্টেম রিস্টার্ট করার চেষ্টা করে, কেউ যোগাযোগ করার চেষ্টা করছে, কিন্তু সবই ব্যর্থ হচ্ছে। পানির চাপ আরো বাড়ছে, আর সাবমেরিনের কিছু অংশে লিক শুরু হয়ে গিয়েছে। জনাস দ্রুত সিদ্ধান্ত নেয় যে তারা যদি এখান থেকে বের না হয় তাহলে সবাই মারা পড়বে। এদিকে উপরে সারফেসে থাকা কন্ট্রোল রুমে দেখা যায় যে পুরো মিশন সিগন্যাল খুব দ্রুত দুর্বল হয়ে যাচ্ছে। বিজ্ঞানীরা বুঝতে পারে যে নিচে কিছু ভয়ঙ্কর ঘটছে, কিন্তু তারা ঠিক বুঝতে পারে না কতটা ভয়ঙ্কর। একজন সিনিয়র অফিসার বলে যে যদি এখনই কিছু করা না হয় তাহলে পুরো টিম হারিয়ে যাবে। আর এদিকে নিচে সাবমেরিনের ভেতরের পরিস্থিতি আরো খারাপ হয়ে যায় যখন হঠাৎ করে একটি মেগালডন সরাসরি সামনে থেকে আক্রমণ করে। তার বিশাল মাথা অন্ধকার ভেদ করে সামনে চলে আসে, আর মুহূর্তের মধ্যে পুরো সাবমেরিন কাঁপতে শুরু করে। সবাই আতঙ্কে চিৎকার করে ওঠে। জনাস সবাইকে শান্ত থাকতে বলে, কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ঠিক তখনই আরো ভয়ঙ্কর কিছু ঘটে যায়। পানির নিচ থেকে আরে একটি বিশাল ছায়া উঠে আসে, কিন্তু এবার এটা শুধু মেগালডন নয়, তার সাথে আরো অজানা বিশাল সমুদ্র প্রাণী দেখা যায়, যেন
গভীর সমুদ্রের ভেতরে একটি পুরো ইকোসিস্টেম জেগে উঠেছে এবং তারা সবাই একসাথে আক্রমণ করছে। জনাস বুঝে যায় যে এটা শুধু বেঁচে থাকার যুদ্ধ নয়, এটা একটা ফুল স্কেল আন্ডার ওয়াটার ওয়ার শুরু হয়ে গিয়েছে আর তারা মাঝখানে আটকে আছে। তাই সে সিদ্ধান্ত নেয় সাবমেরিনকে দ্রুত উপরের দিকে নিয়ে যাওয়ার। কিন্তু সমস্যা হলো তারা যত উপরে যাবে ততই শিকারীরা আরো আক্রমণাত্মক হয়ে উঠবে। হঠাৎ করেই আরো একটি বিশাল আঘাত লাগে সাবমেরিনের পেছনে, আর এই আঘাতে পুরো স্ট্রাকচার ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়। কিছু সিস্টেম বন্ধ হয়ে যায় আর ভেতরে পানি ঢুকতে শুরু করে। একজন ক্রু চিৎকার করে বলে যে তারা আর বেশি সময় টিকতে পারবে না। আর তখনই জনাস নিজেই কন্ট্রোল নিয়ে নেয় এবং সাবমেরিনকে একটা বিপজ্জনক স্পেস রোটার দিয়ে চালানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু ঠিক সেই সময় পানির গভীর থেকে বিশাল এক মেগালডন তাদের সামনে এসে দাঁড়ায়, যেন সে তাদের পথ বন্ধ করে দিতে চাচ্ছে। আর তার বিশাল দাঁত এবং অন্ধকার চোখের সামনে এই সাবমেরিনটিকে একটি খেলনা মনে হয়। সবার নিঃশ্বাস ধীরে ধীরে আটকে যেতে থাকে, কারণ এখন সামনে একটি রাস্তা, সেটি হলো এই দানবের মুখোমুখি হওয়া আর না হয় পেছনে মৃত্যু। আর এখানেই শেষ হয় তাদের বেঁচে থাকার শেষ আশা। সাবমেরিন এখন এমন এক অবস্থায় দাঁড়িয়ে আছে যেখানে সামনে বিশাল মেগালডন আর পেছনে ধ্বংসপ্রায় সাবমেরিনের সিস্টেম, আর চারিদিকে অন্ধকার সমুদ্র যেন পুরো তাদেরকে গিলে ফেলতে প্রস্তুত। প্রতিটি সেকেন্ড এখন এখানে জীবন মৃত্যুর পার্থক্য তৈরি করছে। আর পুরো টিম বুঝে গিয়েছে যে তারা আর কোনো রেস্কিউ মিশনে নেই, বরং তারা সরাসরি ঢুকে পড়েছে সমুদ্রের সবচেয়ে ভয়ঙ্কর শিকারীদের যুদ্ধক্ষেত্রে। এরপর হঠাৎ করে সামনে থাকা বিশাল এক মেগালডন তার বিশাল মাথা ঘুরিয়ে সাবমেরিনের দিকে তাকায়, আর সেই মুহূর্তে মনে হয় যেন পুরো পরিবেশ থেমে গিয়েছে। আর আমরা তার চোখে দেখতে পাই তার মধ্যে কোনো দয়া নেই, শুধু শিকার খোঁজার এক ভয়ঙ্কর ইচ্ছা। আর পরের মুহূর্তেই সেই সরাসরি আঘাত করে সাবমেরিনের সামনের অংশে। সাবমেরিনের ধাতব কাঠামো বিকট শব্দে কেঁপে ওঠে, ভিতরের মানুষগুলো ছিটকে পড়ে যায়। তখনই জনাস দ্রুত বুঝে যায় যে এই প্রাণীকে সরাসরি হারানো সম্ভবই নয়। তাই সে সাবমেরিনের মুভমেন্ট পরিবর্তন করে পাশ কাটানোর চেষ্টা করে। কিন্তু সমস্যা হলো এবার শুধু একটাই মেগালডন নয়, চারপাশ থেকে আরো কয়েকটি ছায়া ধীরে ধীরে ঘিরে ফেলছে তাদেরকে, যেন তারা একটি মৃত্যুর ফাঁদের মধ্যে আটকে পড়েছে। ঠিক তখনই পানির নিচ থেকে একের পর এক বিশাল ধাক্কা শুরু হয়। এক মেগালডন পাশ থেকে আঘাত করে আর একটি নিচ থেকে ধাক্কা দেয়, আর পুরো সাবমেরিন খেলনার মতো ঢুলতে শুরু করে। ভেতরের লাইট বন্ধ হয়ে যায়, সিস্টেম একের পর এক কাজ করা বন্ধ করে দেয়, আর মানুষগুলো বুঝতে পারে যে এবার বাঁচার সম্ভাবনা খুবই কম। আর সেই মুহূর্তেই আমরা দেখতে পাই একজন ক্রু সদস্য আতঙ্কে চিৎকার করে বলে যে তারা আর টিকতে পারবে না। কিন্তু জনাস তাকে থামিয়ে দেয় এবং বলে যে এখন ভয় পেলে সবাই মারা যাবে, তাদের একমাত্র সুযোগ হলো ধৈর্য ধরে সঠিক মুহূর্তে পালানো। কিন্তু বাস্তবে পরিস্থিতি এত দ্রুত খারাপ হচ্ছে যে পরিকল্পনা করার সময়ও নেই। হঠাৎ করে সাবমেরিনের এক পাশে বিশাল ছিদ্র দেখা দেয়, আর সেই ছিদ্র দিয়ে পানির চাপ ভেতরে ঢুকে পড়ে। মুহূর্তের মধ্যে পুরো অংশে বিশৃঙ্খলা শুরু হয়। কেউ কেউ পানির টানে আটকে যায়, কেউ কোনোভাবে নিজেকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু পরিবেশ একদম নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এদিকে উপরে থাকা কন্ট্রোল রুমে আতঙ্ক ছড়িয়ে পড়ে, কারণ সিগন্যাল প্রায় হারিয়ে গিয়েছে। শুধু মাঝে মাঝে কিছু ভাঙা তথ্য আসছে, যার মাধ্যমে বোঝা যায় নিচে ভয়ঙ্কর কিছু ঘটছে। একজন অফিসার সিদ্ধান্ত নেয় যে যদি এখনই সাহায্য পাঠানো না হয় তাহলে পুরো টিম হারিয়ে যাবে। কিন্তু সমস্যা হলো এত গভীরে সাহায্য পাঠানো খুবই ঝুঁকিপূর্ণ। আর নিচে জনাস বুঝে যায় যে সাবমেরিনে তারা আর নিরাপদ নয়, তাই সে ইমার্জেন্সি প্ল্যান অনুযায়ী পদক্ষেপ নিতে শুরু করে। কিন্তু ঠিক তখনই আরেকটি বিশাল মেগালডন সামনে এসে পুরো পথ বন্ধ করে দেয়, যেন সে জানে মানুষগুলো পালানোর চেষ্টা করছে। আর এবার সে আরো আক্রমণাত্মক হয়ে ওঠে। আর ঠিক সেই মুহূর্তেই ঘটে যায় সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। পানির অন্ধকার থেকে আরো বিশাল একটি প্রাণী দেখা যায়, যা শুধু মেগালডন নয় বরং আরো বড় এবং আরো অজানা, যেন গভীর সমুদ্রের সবচেয়ে পুরনো শিকারী জেগে উঠেছে। আর এমন মনে হচ্ছে যে তারা এখন একসাথে শিকার শুরু করেছে। আর এদিকে জনাস বুঝে যায় যে তাদের সামান্য একটা ভুল পুরো টিমের মৃত্যুর কারণ হতে পারে, এবং যদি তারা এখনই কিছু না করে তাহলে পুরো টিম শেষ হয়ে যাবে। তাই সে শেষ চেষ্টা হিসেবে সাবমেরিনকে সরাসরি একটি বিপজ্জনক স্পেস টানেল দিয়ে চালানোর সিদ্ধান্ত নেয়।
কিন্তু ঠিক তখনই একটি মেগালডন সরাসরি সাবমেরিনের সামনে এসে আবারও আক্রমণ করে। তার বিশাল মুখ অন্ধকার ভেদ করে সামনে চলে আসে আর তার দাঁতের সারি যেন পুরো স্কিন জুড়ে মৃত্যুর প্রতীক হয়ে দাঁড়ায়। সবাই নিঃশ্বাস আটকে ফেলে, কারণ এবার আর কোনো বাঁচার পথ নেই। জনাস শেষ মুহূর্তে একটি ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেয়। সে সাবমেরিনকে পাশ কাটিয়ে একদম সরু গভীর চ্যানেলের দিকে নিয়ে যায়, আর ঠিক সেই সুযোগে একটি বড় আঘাত এড়িয়ে তারা কোনোভাবে সাময়িকভাবে বেঁচে যায়। কিন্তু সবাই জানে যে এটাই শেষ নয়, এটা শুধু পরের ধাপের শুরু। সাবমেরিনটা কোনো মতে সেই ভয়ঙ্কর গভীর চ্যানেল দিয়ে বেরিয়ে আসার চেষ্টা করে, কিন্তু এখন পরিস্থিতি আর আগের মতো নেই। কারণ মেগালডনগুলো শুধু আক্রমণই করছে না, বরং যেন শিকারকে শেষ করার জন্য পুরো এলাকা ঘিরে ফেলেছে। আর চারিদিকে এমন পানির চাপ তৈরি হয়েছে যে মনে হচ্ছে সমুদ্র নিজেই তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে। আর জনাস বুঝে গিয়েছে যে এখানে টিকে থাকার একমাত্র উপায় হলো দ্রুত উপরের দিকে উঠে যাওয়া। কিন্তু সমস্যা হলো সাবমেরিনের সিস্টেম প্রায় ধ্বংস হয়ে গিয়েছে। ইঞ্জিন দুর্বল, কন্ট্রোল লস হয়ে যাচ্ছে, আর প্রতিটা সেকেন্ড পানির চাপ আরো বাড়ছে। আর ঠিক সেই মুহূর্তে একটি বিশাল মেগালডন আবার সামনে এসে আঘাত করে। পুরো সাবমেরিন কেঁপে ওঠে। ভেতরের মানুষগুলো এখন সম্পূর্ণ আতঙ্কে। কেউ কেউ মনে করছে যে তারা আর বাঁচবে না, কিন্তু জনাস হাল ছাড়ে না। সে শেষ শক্তি দিয়ে সাবমেরিনকে সামনে ঠেলে নিয়ে যায়। আর ঠিক তখনই পেছন থেকে আরো একটি বিশাল আঘাত আসে, যার ফলে সাবমেরিন প্রায় 2 ভাগ হয়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়। এদিকে সমুদ্রের নিচে যেন একটা সম্পূর্ণ যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। অনেকগুলো মেগালডন একসাথে ঘুরছে আর একে অপরকে ঠেলে দিচ্ছে, আর মানুষের তৈরি যন্ত্রকে তারা খেলনার মতো ভেঙে ফেলছে। আর এই বিশৃঙ্খলার মধ্যেই জনাস একটা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেয়। সে সাবমেরিনকে সরাসরি ওপরের দিকে ফুল স্পিডে নিয়ে যাওয়ার চেষ্টা করবে যে কোনো মূল্যে। আর এরপর হঠাৎ করে পানির গভীর থেকে সবচেয়ে বড় মেগালডনটি সামনে আসে, যার আকার ছিল আগের সবকিছুর চেয়েও অনেক বেশি বড়। তার ছায়ায় পুরো স্কিন ঢেকে যায়, আর সেই মুহূর্তে মনে হয় যেন সময় থেমে গিয়েছে। সবার ভয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, কারণ এবার এটি শুধু আক্রমণই নয়, এটাই হলো শেষ আঘাত। জনাস বুঝে যায় এখন আর কোনো পালানোর জায়গা নেই। তাই সে শেষ চেষ্টা হিসেবে সাবমেরিনের পাওয়ার ওভারলোড করে এক ধরনের হাই স্পিডে চালাতে শুরু করে। আর ঠিক সেই মুহূর্তে মেগালডনটি সরাসরি আক্রমণ করে, কিন্তু ভাগ্যবশত সাবমেরিনটি একদম শেষ মুহূর্তে গিয়ে পাশ কাটাতে সক্ষম হয়, আর বিশাল বিস্ফোরণের মতো পানির ঝাঁকুনি তৈরি হয়। এই বিশৃঙ্খলার মধ্যে সাবমেরিন ধীরে ধীরে ওপরের দিকে উঠতে থাকে, কিন্তু ভেতরে সবাই জানে যে সিস্টেম যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে, আর যদি সেটা হয় তাহলে তারা আর কখনোই উপরে পৌঁছাতে পারবে না। কিন্তু জনাস এক মুহূর্ত থামে না। এরপরের সিনে আমরা দেখতে পাই অবশেষে অনেক কষ্টের পর সাবমেরিন সমুদ্রের উপরের স্তরের কাছাকাছি পৌঁছে যায়, আর তখনই পেছনে থাকা মেগালডন গুলো ধীরে ধীরে গভীর অন্ধকারে ফিরে যেতে শুরু করে, যেন তারা সূর্যের আলোতে আসতে চায় না। আর এখানেই বোঝা যায় যে তাদের রাজত্ব আসলে সমুদ্রের নিচেই সীমাবদ্ধ। আর এরপর কিছুক্ষণের মধ্যেই সাবমেরিন কোনো মতে সারফেসে উঠে আসে, আর সাথে সাথে উদ্ধার টিম দ্রুত তাদের রেস্কিউ শুরু করে। ভেতরে যারা বেঁচে ছিল তারা ধীরে ধীরে বের হয়ে আসে। সবাই ক্লান্ত আর ভয়ে কাঁপছে, কিন্তু বেঁচে গিয়েছে এটাই সবচেয়ে বড় কথা। আর এরপর আমরা জনাসকে দেখতে পাই। সে শেষবার মতো সমুদ্রের দিকে তাকায়, কারণ সে জানে এই যুদ্ধ শেষ হলেও সমুদ্রের গভীরে এখনো অনেক অজানা ভয় লুকিয়ে আছে, এবং মেগালডন এখনো পুরোপুরি শেষ হয়নি, বরং সে শুধু সাময়িকভাবে ফিরে গিয়েছে অন্ধকারে, যেখানে মানুষ কখনো পৌঁছাতে পারেনি। আর এভাবেই শেষ হয়ে যায় দ্য ম্যাগ 2 এর ভয়ঙ্কর অধ্যায়, যেখানে মানুষ বুঝতে পারে যে প্রকৃতির সামনে তারা যতই শক্তিশালী হোক না কেন, সমুদ্রের গভীরতা এখনো তাদের নিয়ন্ত্রণের বাইরে, আর সেখানে লুকিয়ে থাকা রহস্য হয়তো ভবিষ্যতে আবার নতুন করে ফিরে আসবে আরো ভয়ঙ্কর রূপে। আর বন্ধুরা, এই গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনারা কেমন সিনেমার গল্প শুনতে চান তাও কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ধন্যবাদ।